ফুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার শুভেচ্ছা নাও। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় স্টাফিং বা কর্মী সংস্থান। কর্মী সংস্থান নিয়ে আলোচনার পূর্বে আমরা কর্মী সংস্থান বলতে কী বুঝি এই সম্পর্কে কিছু আলোচনা করব। একটা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হলো মানব সম্পদ বা মানুষ। কোনো প্রতিষ্ঠানে অন্য যত কিছুই থাক না কেন, মানব ছাড়া সেই প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। সুতরাং আমরা কর্মী সংস্থান বলতে বুঝি যে একটি প্রতিষ্ঠানের যাবতীয় মানব সম্পদের সংগ্রহ করে কর্মী সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ এবং প্রতিষ্ঠানের কর্মীদের মান উন্নয়নের প্রক্রিয়ার সমন্বয়ে আমরা কর্মী সংস্থান বা স্টাফিং বলতে পারি। প্রফেসর R.M. হলগেটের মতে স্টাফিং ইজ দি প্রসেস অফ রিক্রুটিং, সিলেক্টিং, ট্রেনিং অ্যান্ড ডেভেলপিং অর্গানাইজেশনাল পারসন। এখানে স্টাফিং এবং ডেভেলপিং অফ অর্গানাইজেশনাল পার্সোনেল মানব সম্পদের মান উন্নয়ন প্রক্রিয়ার সামগ্রিক অবস্থাটাকে আমরা ব্যবস্থাপনা প্রক্রিয়া স্টাফিং বা কর্মী সংস্থান হিসাবে আখ্যায়িত করতে পারি। যে কোনো একটা প্রতিষ্ঠানে চালিকা শক্তি হলো মানব সম্পদ। উৎপাদনের অন্যতম 4টা উপাদান আছে। সেই উপাদানগুলি হলো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। এই 4টা উপাদানের একটা উল্লেখযোগ্য উপাদান হলো মানুষ, মানে যেখানে শ্রমটাকে আমরা আখ্যায়িত করতে পারি। তো স্টাফিংটা হলো সেই শ্রমের মানব সম্পদের কতগুলি প্রক্রিয়ার অবস্থানকে আমরা ব্যাখ্যা করব। সুতরাং আমরা বলতে পারি যে একটি প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জনের করতে হলে যে প্রয়োজনীয় যে মানব সম্পদের প্রয়োজন পড়ে, অর্থাৎ যতটুকু কর্মীর একটা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন পড়ে ততটুকু কর্মী নির্বাচন করাকে আমরা স্টাফিং হিসেবে আখ্যায়িত করতে পারি। স্টাফিংটা হলো সামগ্রিক কর্মী সংস্থানের সামগ্রিক অবস্থানটা। সেটা হলো কি, একটি প্রতিষ্ঠানে সর্বপ্রথম কর্মী সংগ্রহ করতে হয়, তারপরে কর্মী নির্বাচন, তারপর আসে প্রশিক্ষণ, কর্মীদেরকে প্রশিক্ষণ দিতে হয় এবং প্রশিক্ষিত কর্মীদেরকে নিয়োগ দান করে এবং তাদেরকে উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করাটাই হলো স্টাফিং। এই আলোচনা থেকে আমরা স্টাফিংয়ে কতগুলি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বা কর্মী সংস্থানের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পাই। প্রথমত আসতেছে প্রয়োজনীয় কর্মীর চাহিদা নিরূপণ। একটি প্রতিষ্ঠানে কতজন কর্মী প্রয়োজন আছে, কর্মী সংখ্যা কতটুকু হবে, সেই চাহিদা পূরণ করাই হলো কর্মী সংস্থান বা স্টাফিংয়ের মূল বৈশিষ্ট্য। তৃতীয় পর্যায়ে আছে কর্মী নির্বাচন করা। কর্মী সংস্থানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে কর্মী নির্বাচন করা। উপযুক্ত কর্মী নির্বাচন করার জন্য কর্মসংস্থান বা কর্মী সংস্থানকে স্টাফিংকে কার্যকর ভূমিকা পালন করতে হয়। ব্যবস্থাপনা স্টাফিং কার্যক্রম ভূমিকা পালন করে থাকে। কর্মী নির্বাচনের পরে প্রশিক্ষণ, বদলি এবং পদোন্নতি। একটি প্রতিষ্ঠানে কর্মী নির্বাচনের পর তাদেরকে প্রশিক্ষিত কর্মী দ্বারা প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। অনভিজ্ঞ এবং যারা প্রশিক্ষিত নয় তাদের দ্বারা, অদক্ষ কর্মীর দ্বারা সঠিক কাজ সমাধান করা সম্ভব হয় না। বিধায় কর্মীদেরকে নিয়োগ করার পরে তাদেরকে প্রশিক্ষিত করা বা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করার ব্যবস্থা করা এবং সেই অবস্থা থেকে বদলি এবং পদোন্নতির মাধ্যমে কর্মীদের মূল অবস্থাকে আমরা আখ্যায়িত করতে পারি। তারপরে আসতেছে
অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে জনশক্তি সম্পর্কিত যাবতীয় পরিকল্পনা প্রণয়ন করা। জনশক্তি সম্পর্কিত যাবতীয় পরিকল্পনা প্রণয়ন করা এবং সেই পরিকল্পনা অনুযায়ী প্রণয়ন নিয়ন্ত্রণ করা। সার্বিকভাবে একটা স্টাফিংয়ে পরিকল্পনা প্রণয়ন এবং এর মানব শক্তি সম্পর্কিত যাবতীয় প্রশিক্ষণ এবং উন্নয়ন প্রণয়ন করা সম্ভব। তারপরে সর্বশেষ আসতেছে বৈশিষ্ট্যের মধ্যে উপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ। একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের উপযুক্ত বেতন কাঠামো নির্বাচন করা স্টাফিংয়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সুতরাং আমরা স্টাফিং বা ব্যবস্থাপনা কর্মী সংস্থান বলতে আমরা সার্বিকভাবে যা বুঝেছি এই আলোচনা থেকে আমরা এটাই বলতে পারি যে কর্মী সংস্থান প্রক্রিয়া হলো একটা অবিরাম প্রক্রিয়া, যা চলমান থাকতে এটা একটার পর একটা উন্নয়নের প্রক্রিয়া দ্বারা সম্পৃক্ত হতে হয়। সুতরাং আমরা কর্মী সংস্থান বা স্টাফিংকে আমরা একটা অবিরাম প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করতে পারি। স্টাফিংয়ের পরে আরেকটা উল্লেখযোগ্য অবস্থানটা হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। কর্মী সংস্থানের আরেকটা উল্লেখযোগ্য উপাদান হলো মানব সম্পদ ব্যবস্থাপনা, যাকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হিসেবে আখ্যায়িত করতে পারি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কিত আলোচনা করতে যায় আমরা প্রথমত ব্যবস্থাপনার 6 M's যা বুঝি সেটা নিয়ে প্রথমে আমরা কিছু আলোচনা করব। ব্যবস্থাপনার প্রক্রিয়ার 6টা M আছে, যার দ্বারা একটা প্রতিষ্ঠানে কার্য সম্পাদন করা হয়ে থাকে। এই 6টা M কি হলো? প্রথম M, 6 M's এর প্রথম M হলো ম্যান, মানুষ। দ্বিতীয়ত আসতেছে মেশিন, তৃতীয়ত হলো মেথড, চতুর্থত হলো ম্যাটেরিয়ালস, পঞ্চম হলো মানি এবং সর্বশেষ ষষ্ঠ হলো মার্কেট। এই 6টা উপাদানের মধ্যে উল্লেখযোগ্য উপাদান হলো ম্যান। যত এই 5টা উপাদান যদি উপস্থিত থাকে, যদি ম্যান না থাকে তাহলে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না। সুতরাং আমরা এই ব্যবস্থাপনা প্রক্রিয়ার মানব সম্পদকে আমরা একটা শরীরের সাথে যদি তুলনা করি, সেই শরীরে একটা অবস্থান হলো রক্ত। সেই মানব সম্পদ ব্যবস্থাপনা হলো একটা রক্তের সাথে আমরা উল্লেখ করতে পারি। মানব শরীরে যদি রক্ত না থাকে তাহলে সেই শরীরে যেমন অসাড় হয়ে থাকে, ঠিক তদ্রূপ একটি প্রতিষ্ঠানে যদি উপযুক্ত কর্মী না থাকে তাহলেও সেই প্রতিষ্ঠান অসাড় হয়ে থাকে, সেই প্রতিষ্ঠান তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। সুতরাং আমরা এই 6টা M এর প্রক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য প্রক্রিয়া হলো ম্যান। মানব সম্পদ উন্নয়ন প্রক্রিয়া, মানব সম্পদ ব্যবস্থাপনার উল্লেখযোগ্য অবস্থান হলো ম্যান। এই ম্যানকে আমরা মানব সম্পদ উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে পারি এবং তাদের উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করে কিভাবে তাদেরকে প্রশিক্ষিত করা যায় এবং তাদের উন্নয়ন করা যায়, এই জিনিসগুলি নিয়ে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা আলোচনা করে থাকি। মানব সম্পদ ব্যবস্থাপনা আলোচনা করতে যায় কতগুলি সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের আমরা এখানে উল্লেখ করতে পারি। সেই বৈশিষ্ট্যগুলি হলো, একটি সংগঠনের মূল চালিকা শক্তি হলো মানব সম্পদ ব্যবস্থাপনা, মানে মানব সম্পদ হলো একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। একটি সংগঠনের বা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। দ্বিতীয়ত আসতেছে মানব সম্পদ ব্যবস্থাপনা সাধারণ ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা সাধারণ ব্যবস্থাপনা নিয়ে আমরা তোমাদের সাথে আগে আলোচনা করেছি। সেই মানব সম্পদ ব্যবস্থাপনাটা মূল ব্যবস্থাপনার সাথেই সম্পৃক্ত, অবিচ্ছেদ্য অংশ। একটাকে ছাড়া অন্যটা কল্পনা করা যায় না। যেমন ব্যবস্থাপনা হলো একটা ব্যাপক, ঠিক তদ্রূপ তার অন্তর্গত অবস্থান হলো মানব সম্পদ। সুতরাং মানব সম্পদ ব্যবস্থাপনা ছাড়া মূল ব্যবস্থাপনা আলোচনা করা যায় না, ঠিক তদ্রূপ মূল ব্যবস্থাপনা ছাড়া মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে কোনো আলোচনা ফলপ্রসূ হয় না। সুতরাং আমরা বলতে পারি যে মানব সম্পদ ব্যবস্থাপনা সাধারণ ব্যবস্থাপনার একটা অবিচ্ছেদ্য অংশ। তারপরে আসতেছে এটি প্রতিষ্ঠানের
মানবীয় উপাদান নিয়ে আলোচনা করে। মানব সম্পর্কিত বা মানবীয় উপাদান নিয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা আলোচনা করে থাকে। সুতরাং একটি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কী সমস্যা, কী অবস্থান, তাদের সুখ সুবিধা, সুযোগ সুবিধা সব দিক বিবেচনা করে তার উন্নয়ন সাধন করাই হলো একটি প্রতিষ্ঠানের মানবীয় উপাদানগুলি নিয়ে সম্পৃক্ত। সুতরাং আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটাকে আমরা আখ্যায়িত করতে পারি। সর্বশেষ আসতেছে, এটা হলো একটা সঠিক ব্যবস্থাপনার একটা উল্লেখযোগ্য অংশ। মানব সম্পদ ব্যবস্থাপনা হলো একটি ব্যবস্থাপনার উপযুক্ত ব্যবস্থাপনার অংশ। উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বলতে পারি যে একটি প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের যাবতীয় অবস্থানটাকে মানবীয় দিক বিবেচনা করে তাদের উন্নয়ন সাধন করাটার প্রক্রিয়া হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। আমরা স্টাফিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই দুটো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা স্টাফিংয়ের গুরুত্ব কী, একটা প্রতিষ্ঠানে স্টাফিংয়ের কতটুকু গুরুত্ব রয়েছে তা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেছ যে স্টাফিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দুটো ওতপ্রোতভাবে সম্পর্কিত। স্টাফিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দুটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এর সার্বিক অবস্থাটাকে আমরা একটা প্রতিষ্ঠানের জন্য কতটুকু গুরুত্ব বহন করে সেটা নিয়ে এখন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে জিনিসগুলি লক্ষ্য করবে। প্রথমত আসতেছে স্টাফিং বা মানব সম্পদ ব্যবস্থাপনা, কর্মী সংস্থান ব্যবস্থাপনা উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। একটা প্রতিষ্ঠান কী উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেইটাকে পুরোপুরিভাবে লক্ষ্য অর্জনে সহায়তা করে থাকে। 2 নাম্বার, প্রয়োজনীয় কর্মী নিয়োগ। একটি প্রতিষ্ঠানে উৎপাদন প্রক্রিয়া নিয়োজিত কর্মীদের কতটুকু কর্মী প্রয়োজন, কতজন কর্মী লাগবে, কী পরিমাণ কর্মী লাগবে, কতজন প্রশিক্ষিত এবং কিভাবে প্রশিক্ষণ করা যাবে, সেই অবস্থান থেকে প্রয়োজনীয় কর্মী নিয়োগ করে থাকে। সেটাই স্টাফিং বা কর্মী সংস্থানের উল্লেখযোগ্য বা অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থান। 3 নাম্বার আসছে উপযুক্ত কর্মী নির্বাচন। নিয়োগ দেওয়ার পরে কর্মীদেরকে নির্বাচন করতে হবে কারা উপযুক্ত কর্মী। এটা তো ব্যবস্থাপনা প্রক্রিয়া, স্টাফিংয়ের বা কর্মী সংস্থান প্রক্রিয়া উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবস্থান। তারপর আসতেছে উৎপাদন চালু রাখা। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো উৎপাদন প্রক্রিয়াটাকে চালু রাখা। স্টাফিং বা কর্মী সংস্থান সেই অবস্থাটাকে দৃঢ়ভাবে পরিচালিত করে থাকে। সুতরাং উৎপাদন চালু রাখা কর্মী সংস্থানে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবস্থান। তারপর আসতেছে সম্পদের সর্বোত্তম ব্যবহার। কর্মী সংস্থানের মাধ্যমে একটি প্রতিষ্ঠানে উপার্জিত সম্পদ যাতে তার সর্বোত্তম ব্যবহার করা সম্ভব হয়। তারপরে পরবর্তী পর্যায়ে আসতেছে একটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ উপাদানের কর্মী সংস্থানের উপাদান হলো কর্মী এবং কাজের সমন্বয় সাধন করা। কর্মীদের যে কাজ আছে কাজের সাথে কর্মীদের সমন্বয় সাধন করা স্টাফিংয়ের গুরুত্বপূর্ণ কাজ। প্রশিক্ষণ দ্বারা একটি প্রতিষ্ঠানে স্টাফিংয়ের বা কর্মী সংস্থানের গুরুত্বপূর্ণ কাজ হলো প্রশিক্ষণ প্রদান করা। নিয়োজিত কর্মীদেরকে উপযুক্তভাবে প্রশিক্ষিত করে গড়ে তোলা স্টাফিংয়ের গুরুত্বপূর্ণ কাজ। তারপরে কর্মীদের মূল্যায়ন করা। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মূল্যায়ন করতে হবে, আর সেই মূল্যায়নের কাজটাও করে থাকে ব্যবস্থাপনা প্রক্রিয়া, স্টাফিং বা কর্মী সংস্থান। উৎপাদনশীলতা বৃদ্ধি। কর্মী সংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব হয়।
সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ, একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ উপাদান। 10 নম্বর আসতেছে তোমার কর্মী সংগ্রহ। একটি প্রতিষ্ঠান স্টাফ কতটুকু কর্মী কিভাবে সংগ্রহ করতে হবে সেই প্রক্রিয়াটা কর্মী সংস্থানের মাধ্যমে সম্ভব হয়। মানব সম্পদ উন্নয়ন, যেটা আমরা আগে বলেছি যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা স্টাফিং বা কর্মী সংস্থানের গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে কর্মী সংস্থান কর্মীদেরকে উৎসাহ প্রদান করে থাকে। কাজে উৎসাহিত করার জন্য কর্মী সংস্থান কর্মীদেরকে বিভিন্নভাবে কাজে উৎসাহ প্রদান করে থাকে। কর্মী সংস্থানের মাধ্যমে শ্রম বিভাজন সম্ভব হয়। শ্রমিকদেরকে শ্রমিকদের উপযুক্তভাবে বিভাগ করে বিভাজনের মাধ্যমে সেই সুফল অর্জন করতে পারে একটি প্রতিষ্ঠান। এটা একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ। তারপরে আসতেছে আমরা এই যে অবস্থানটা একটি প্রতিষ্ঠানে স্টাফিংয়ের যে গুরুত্ব কতটুকু, এটা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। পরিশেষে আমরা এটা বলতে পারি যে প্রতিষ্ঠানকে সচল রাখতে হলে এক কর্মী সংস্থানের কোনো বিকল্প নাই। সুতরাং কর্মী সংস্থানের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। উপযুক্তভাবে কর্মী সংস্থান ব্যবস্থাপনাকে সেই কাজে সহায়তা করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো প্রতিষ্ঠান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে কর্মী সংস্থান অবশ্যই প্রয়োজন। এই পর্যন্ত আজকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।